গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুজতবা আলীর লেখা দেশে বিদেশে। আজ ত্রয়োদশ পর্ব। ফরাসডাঙ্গার জড়ি পেরে ধুতি, গরদের পাঞ্জাবি আর ফুরফুরে রেশমি উড়নি পরে বসে আছি। কবজিতে গড়ে গোঁফে আতর। চাকর ট্যাক্সি আনতে গিয়েছে। বায়োস্কোপে যাব। সত্যি নয়, তুলনা দিয়ে বলছি। তখন যেমন ট্যাক্সির অপেক্ষা ভিন্ন অন্য কোনো কাজে মন দেয়া যায় না, আমাদের অবস্থা হলো তখন তাই। তফাৎ শুধু এই, স্যার ফ্রান্সিসের হাতে হাওয়াই ট্যাক্সি রয়েছে, কিন্তু সাঁঝের বেলা শিখ ড্রাইভার যেরকম মদমত্ত হয়ে চক্ষু দুইটা রাঙা কইরা অ্যাডাসিক কইরা বলে নহি যায়েঙ্গে, সাহেব তেমনি সাধিকার প্রমত্ত হয়ে বলছেন চুলোই যাকগে, কি বলছেন। অপেক্ষা করে করে 1 মাস কাটিয়ে দিয়েছি। চা ফুরিয়ে গিয়েছে, ক্ষুধা মারবার আর কোনো দাওয়াই নেই। এখন শুধু রুটি আর নুন, নুন আর রুটি। রুটিতে প্রচুর পরিমাণ নুন দিলে শুধু রুটিতেই চলে, কিন্তু ভোজনের পদ বাড়াবার জন্যে আব্দুর রহমান নুন রুটি আলাদা আলাদা করে পরিবেশন করত। সপ্তাহ 3 হলো বেনোয়া সাহেব অ্যারোপ্লেনে করে হিন্দুস্থান চলে গিয়েছেন। পূর্বেই বলেছি তিনি শান্তিনিকেতনে থেকে থেকে বাঙালি হয়ে গিয়েছিলেন, কিন্তু তা হলে কি হয়, পাসপোর্টখানা তো ফরাসি দেশের এবং তার রংটা তো সাদা। তাই ভারতীয় বিমানে তিনি জায়গা পেলেন বিনা মেহন্নতে। আমাদের তাতে বিন্দুমাত্র দুঃখ নেই, কিন্তু সব ফরাসির জন্যে তো আর এরকম দরাজ দিল হতে পারব না। যাবার আগের দিন বেনোয়া বাড়িতে এসে মৌলানার আমাকে গোপনে 1 টিন ফরাসি তরকারি দিয়ে যান, সার্ডিন টিনের সাইজ। বহুকাল ধরে রুটি ভিন্ন অন্য কোনো বস্তু পেটে পড়েনি। মৌলানাতে আমাতে সেই তরকারি গোগ্রাসে গোস্ত গেলার পদ্ধতিতে খেয়ে পেটের অসুখে সপ্তাহখানেক ভুগলুম। আমাদের ভোগান্তি অনেকটা গরিব চাষির ম্যালেরিয়ায় ভোগার মতো হল। চাষি যেরকম ভোগার সময় বিলক্ষণ বুঝতে পারে কুইনিন ফুইনিন কোনো কিছুরই দরকার নেই, 7 দিন পেট ভরে খেতে পেলে দুনিয়ার কুল্লে জ্বর ঝেড়ে ফেলে উঠতে পারবে, আমরা তেমনি ঠিক জানতুম 3 দিন পেট ভরে খেতে পেলে আমাদেরও পেটের অসুখ আমানুল্লাহর সৈন্যবাহিনীর মতোই কর্পূর হয়ে উবে যাবে। সেই অনাহার অসুখের দরুন মৌলানা আর আমার মেজাজ তখন এমনই তিরিক্ষি হয়ে গিয়েছে যে বেড়ালটা কার্পেটের উপর দিয়ে হেঁটে গেলে তার শব্দে লাফিয়ে উঠি। অথচ স্নায়ু জিনিসটা এমনই অদ্ভুত যে বন্দুকগুলির শব্দে আমাদের নিদ্রা ভঙ্গ হয় না। কথায় কথায় দুজনাতে তর্ক লাগে। মৌলানার দিকে তাকালে আমার মনে হয় ওরকম জঙ্গলি দাড়ি মানুষ রাখে কেন। মৌলানা আমার চেহারা সম্বন্ধে কি ভাবতেন জানি নে, তবে প্রকাশ করলে খুব সম্ভব খুনোখুনি হয়ে যেত। মৌলানা পাঞ্জাবি, কিন্তু আমিও তো বাঙাল। মৌলানা লোকটা ভারী কুতর্ক করে। আমি যা বললুম সে কথা তাবৎ দুনিয়া সৃষ্টির আদিমকাল থেকে স্বীকার করে আসছে। আমি বললুম সরু চালের ভাত আর ইলিশ মাছ ভাজার চেয়ে উপাদেয় খাদ্য আর কিছুই হতে পারে না। মূর্খ বলে কিনা বিরিয়ানি কুরমা তার চেয়ে অনেক ভালো। পাঞ্জাবের সংকীর্ণ মনা প্রাদেশিকতার আর কি উদাহরণ দিই বলুন। শান্তিনিকেতনে থেকেও লোকটা মানুষ হল না। যে নরাধম ইলিশ মাছের অপমান করে তার মুখদর্শন করা মহাপাপ। অথচ দেখুন বাঙালির চরিত্র কি উদার, কি মহান। আমি মৌলানার সঙ্গে মাত্র 3 দিন কথা বন্ধ করেছিলাম। আর শীতটা যা পড়েছিল, বায়োস্কোপে জব্বর গরমের 6000 ফুটি বর্ণনা দেখা যায়, কিন্তু মারাত্মক শীতের বয়ান তার তুলনায় বহুত কম। কারণ বায়োস্কোপ বানানো হয় প্রধানত সাহেব সুবোধের জন্যে, আর তেনারা শীতের তকলিফ বাবদে ওয়াকিবহাল। কাজে সে জিনিস তাদের দেখিয়ে বক্স অফিস ভরবে কেন? আর যদি বা দেখানো হয় তবে শীতের সঙ্গে হামেশাই ঝড় বা ব্লিজার্ড জুড়ে দেয়া হয়। কিন্তু আসলে যেমন কালবৈশাখী বিপজ্জনক হলেও তার সঙ্গে দিনের পর দিনের 112 ডিগ্রির অত্যাচারের তুলনা হয় না, তেমনি বরফের ঝড়ের চেয়েও মারাত্মক দিনের পর দিন 10 ডিগ্রির অত্যাচার। জামা ধুয়ে রোদ্দুরে শুকোতে দিলেন, জামার জল জমে বরফ হল।
রোদ্দুরে সে জল শুকনো দূরের কথা, বরফ পর্যন্ত গলল না। রোদ থাকলেই টেম্পারেচার ফ্রিজিংয়ের ওপরে ওঠে না। জামাটা জমে তখন এমনই শক্ত হয়ে গিয়েছে যে এক কোণে ধরে রাখলে সমস্ত জামাটা খাড়া হয়ে থাকে। ঘরের ভেতর এনে আগুনের কাছে ধরলে জামা চুপসে গিয়ে জবুথবু হয়। বলবেন বানিয়ে বলছি, কিন্তু দেশভ্রমণের হলপ। দোতলা থেকে থুতু ফেললে সে থুতু মাটি পৌঁছবার পূর্বেই জমে গিয়ে পেঁজা বরফের মতো হয়ে যায়। আব্দুর রহমান একদিন 2টো পেঁয়াজ জোগাড় করে এনেছিল, খোদায় মালুম চুরি না ডাকাতি করে। কেটে দেখি পেঁয়াজের রস জমে গিয়ে পরতে পরতে বরফের গুঁড়ো হয়ে গিয়েছে। সেই শীতে জ্বালানি কাঠ ফুরল। খবরটা আব্দুর রহমান দিল বেলা 12টার সময়। বাইরের কড়া রৌদ্র তখন বরফের ওপর পড়ে চোখ ধাঁধিয়ে দিচ্ছে। আমরা কিন্তু সেই সংবাদ শুনে ত্রিভুবন অন্ধকার দেখলাম। রোদ সত্ত্বেও টেম্পারেচার তখনও ফ্রিজিং পয়েন্টের বহু নিচে। সে রাত্রে গরম বানিয়ান, ফ্ল্যানেলের শার্ট, পুলোভার, কোট, ইস্তক ওভারকোট পরে শুলুম। ওপরে 2খানা লেপ ও 1খানা কার্পেট। মৌলানা তার প্রিয়তম গান ধরলেন, দারুণ অগ্নিবাণে হৃদয়ে তৃষায় হানে। আমি সাধারণত বেসুরা পোঁ ধরি। সে রাত্রে পারলুম না, আমার দাঁতে দাঁতে করতাল বাজছে। জানলার ফাঁক দিয়ে বাতাস ঢুকে পর্দা সরিয়ে দিল। আকাশ তারায় তারায় ভরা। রবীন্দ্রনাথ উপমা দিয়ে বলেছেন, আমার প্রিয়া মেঘের ফাঁকে ফাঁকে সন্ধ্যা তারায় লুকিয়ে দেখে কাকে, সন্ধ্যাদ্বীপের লুপ্ত আলো স্মরণে তার আসে। ফরাসি কবি অন্য তুলনা দিয়েছেন, আকাশের ফোঁটা ফোঁটা জল জমে গিয়ে তারা হয়ে গিয়েছে। আরেক নাম না জানা বিদেশি কবি বলেছেন, মৃতা ধরনীর কফিনের উপর সাজানো মোমবাতি গলে যাওয়া জমে ওঠা ফোঁটা ফোঁটা মোম তারা হয়ে গিয়েছে। সব বাজে বাজে তুলনা, বাজে বাজে কাব্যি। হে দিগম্বর ব্যোমকেশ, তোমার নীলাম্বরের নীলকম্বল যে লক্ষ লক্ষ তারায় ফুটোয় ঝাঁঝরা হয়ে গিয়েছে, তাই কি তুমি আমার মতো শীতে কাঁপছ? কাবুলে যে শ্মশান জ্বালিয়েছ, তার আগুন পোয়াতে পারো না? 3 দিন 3 রাত্রির লেপের তলা থেকে পারতপক্ষে বেরোয়নি। 4র্থ দিনে আব্দুর রহমান অনুনয় করে বলল, ওরকম একটানা শুয়ে থাকলে শরীর ভেঙে পড়বে সাহেব, একটু চলাফেরা করুন, গা গরম হবে। আমাদের দেশের গরিব কেরানিকে যেরকম ডাক্তার প্রাতঃভ্রমণ করার উপদেশ দেয়, গরিব কেরানিরই মতন আমি চি করে বললুম, বড্ড খিদে পায় যে, শুয়ে থাকলে খিদে কম পায়। ডাকাতি করলে আমি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেব, এ কথা আব্দুর রহমান জানত বলেই সে তখনও রাইফেল নিয়ে রাজভোগের সন্ধানে বেরোয়নি। আব্দুর রহমান মাথা নিচু করে চুপ করে চলে গেল। বেড়াল পারতপক্ষে বাস্তুভিটা ছাড়ে না। 3 দিন ধরে আমার বেড়াল দুটো না পাত্তা। তার থেকে বুঝলুম, আমার প্রতিবেশীরা নিশ্চয়ই আমার চেয়ে ভালো খাওয়া দাওয়া করছে। তারা বিচক্ষণ, রাষ্ট্র বিপ্লবে ওয়াকিবহাল, গোলমালের গোড়ার দিকেই সব কিছু কিনে রেখেছিল। শীতের দেশে নাকি হাতি বেশি দিন বাঁচে না, তবু আমানুল্লাহ শখ করে একটা হাতি পুষেছিলেন। কাবুলে কলাগাছ, আনারস গাছ, বনবাদার নেই বলে সে কালো হাতিকে পুষতে প্রায় সাদা হাতি পোষার খরচাই লাগত। কাবুলে তখন কাঠের অভাব, তাই হাতি ঘরে আর আগুন জ্বালানো হতো না। বাচ্চার ডাকাত ভাই বেরাদরের শখ চেপেছে হাতি চাপার। সেই দুর্দান্ত শীতে তারা হাতিকে বের করেছে চড়ে নগর প্রদক্ষিণ করার জন্যে। তাকিয়ে দেখি হাতির চোখের কোণ থেকে লম্বা লম্বা আইসিকেল বা বরফের ছুঁচ ঝুলছে, হাতির চোখের আর্দ্রতা জমে গিয়ে। আমি জানতুম হাতিটা ত্রিপুরা থেকে কেনা হয়েছিল। ত্রিপুরার সঙ্গে সিলেটের বিয়ে শাদী লেনদেন বহুকালের। সিলেটের জমিদার খুন করে ফেরারি হলেই চিরকালই ত্রিপুরার পাহাড়ের টিপরাদের মধ্যে আশ্রয় নিয়েছে। হাতিটার কষ্ট আমার বুকে বাজল। তখন মনে পড়ল রেমার্কের চাষা বন্দুকগুলি অগ্রাহ্য করে ট্রেঞ্চের ভেতর থেকে উঠে দাঁড়িয়েছিল। জখমি ঘোড়াকে গুলি করে মেরে তাকে তার যন্ত্রণা থেকে নিষ্কৃতি দেবার জন্যে। কুকুরের চোখে মুখে বেদনা সহজেই ধরা পড়ে,
হাতিকে কাতর হতে কেউ কখনো দেখেনি, তাই তার বেদনাবোধ যখন প্রকাশ পায় তখন সে দৃশ্য বড় নিদারুণ। আমানুল্লাহর বিস্তর মোটর গাড়ি ছিল। বাচ্চার সঙ্গী সাথীরা সেই মোটরগুলো চড়ে চড়ে 3 দিনের ভেতর সব পেট্রোল শেষ করে দিল। শহরের সর্বত্র এখন দামি দামি মোটর পড়ে আছে। যেখানে যে গাড়ির পেট্রোল শেষ হয়েছে, বাচ্চার ইয়াররা সেখানেই সে গাড়ি ফেলে চলে গিয়েছে। জানলার কাঁচ পর্যন্ত তুলে দিয়ে যায়নি বলে গাড়িতে বৃষ্টি বরফ ঢুকছে। পাড়ার ছেলেপিলেরা গাড়ি নিয়ে ধাক্কাধাক্কি করাতে 2-একটা নর্দমায় কাত হয়ে পড়ে আছে। আমাদের বাড়ির সামনে একখানা আন করা বুইক ঝলমল করছে। আব্দুর রহমানের ভারী শখ গাড়িখানা বাড়ির ভেতরে টেনে আনার। বিদ্রোহ শেষ হলে সে চড়বার ভরসা রাখে। আমানুল্লাহ তো সেই কোন ফরাসি রাজার মতো আপরে মোয়াল্লা দেলুজ, হাম গয়া তো জাগ গয়া বলে কান্দাহার পালালেন। আব্দুর রহমান বলে, আপ্রেলা দেলুজ অতম্বিল, বন্যার পর পলিমাটি। আমাদের কাছে যেমন সব ব্যাটা গোরার মুখ একরকম মনে হয়, আব্দুর রহমানের কাছে তেমনি সব মোটরের এক চেহারা। কিছুতেই স্বীকার করবে না যে দেলুজের পর রাজবাড়ির লোক চোরাই গাড়ির সন্ধানে বেরিয়ে গাড়িখানা চিনে নিয়ে সেখানা পূর্বে গ্যারাজে আর তাকে পূর্বে জেলে। অপটিমিস্ট। কাবুলে প্রায় ভূমিকম্প হয়, অনেকটা শিলংয়ের মতো। হলে সবাই ছুটে ঘর থেকে বেরোয়। দুপুরবেলা জোর ভূমিকম্প হলো। আমি আর মৌলানা 2 খাটে শুয়ে ধুঁকছি। কেউ খাট ছেড়ে বেরোলাম না। যেন অন্তহীন মহাকাল ভেজর ভেজর করার পর এক ভাষণ বিলাসী আপন বক্তৃতা শেষ করে বললেন, আপনাদের অনেক মূল্যবান সময় অজান্তে নষ্ট করে ফেলেছি বলে মাপ চাইছি। আমার সামনে ঘড়ি ছিল না বলে সময়ের আন্দাজ রাখতে পারিনি। শ্রোতাদের একজন চটে গিয়ে বলল, কিন্তু সামনের দেয়াল যে ক্যালেন্ডার ছিল তার কি, সেদিকে তাকালেন না কেন? মৌলানা আর আমি বহুদিন হলো ক্যালেন্ডারের দিকে তাকানো বন্ধ করে দিয়েছি। তবু জমে যাওয়া হাড় ক্ষণে ক্ষণে স্মরণ করিয়ে দেয় যে এখনো শীতকাল। ইতিমধ্যে ফরাসি, জার্মান প্রভৃতি বিদেশি পুরুষেরা ভারতীয় প্লেনে কাবুল ত্যাগ করেছেন। স্ত্রীলোকেরা তো আগেই চলে গিয়েছিলেন। শেষটাই শুনলুম ভারতীয় পুরুষদের কেউ কেউ স্যার ফ্রান্সিসের ফেভারে স্বদেশে চলে যেতে পেরেছেন। আমার নামে তো ঢেড়া। কাজেই মৌলানাকে বললুম, তিনি যদি প্লেনে চাপবার মৌকা পান তবে যেন পেছন পানে না তাকিয়ে যুধিষ্ঠিরের মতো সোজা পিতৃলোক চলে যান। অনুজ যদি অনুগ হবার সুবিধে না পায় তবে তার জন্য অপেক্ষা করলে ফল পিতৃলোকে প্রত্যাগমন না হয়ে পিতৃলোকে মহাপ্রয়াণী হবে। চাণক্য বলেছেন, উৎসবে ব্যাসনে এবং রাষ্ট্রবিপ্লবে যে কাছে দাঁড়ায় সে বান্ধব। এই স্থলে সেই নীতি প্রযোজ্য নয়, কারণ চাণক্য স্বদেশে রাষ্ট্রবিপ্লবের কথাই ভাবছিলেন। বিদেশের চক্রব্যূহের খাঁচায় ইঁদুরের মতো না খেয়ে মরবার উপদেশ দেননি। অল্প অল্প জ্বরের অবচেতন অবস্থায় দেখি দরজা দিয়ে উর্দি পরা এক বিরাট মূর্তি ঘরে ঢুকছে। দুর্বল শরীর, মনও দুর্বল হয়ে গিয়েছে। ভাবলুম বাচ্চায় সাকাওয়ের জল্লাদি হবে। আমার সন্ধানে এখানে আর কে আসবে? না, জার্মান রাজদূতাবাসের পিয়ন। কিন্তু আমার কাছে কেন? ওদের সঙ্গে তো আমার কোনো দহরম মহরম নেই। জার্মান রাজদূত আমাকে এই দুর্দিনে নিমন্ত্রণই বা করবেন কেন? আবার পই পই করে লিখেছেন, বড্ড জরুরি এবং পত্রপাঠ যেন আসি। 2 মাইল বরফ ভেঙে জার্মান রাজদূতাবাস। যাই কি করে, আর গিয়ে হবেই বা কি? কোনো ক্ষতি যে হতে পারে না সে বিষয়ে আমি নিশ্চিন্ত, কারণ আমি বসে আছি সিঁড়ির শেষ ধাপে। আমাকে লাথি মারলেও এর নিচে আমি নামতে পারি না। শেষটায় মৌলানার ধাক্কাধাক্কিতে রওনা হলুম। জার্মান রাজদূতাবাস যাবার পথ সুদিনে অভিসারিকাদের পক্ষে বড়ই প্রশস্ত। নির্জন ও বনবিথিকার ঘন পল্লবে মর্মরিত। রাস্তার একপাশ দিয়ে কাবুল নদী এঁকে বেঁকে চলে গিয়েছে। তারই রসে সিক্ত হয়ে হেথায় নবকুঞ্জ, হোথায় পঞ্চচিনার। নিতান্ত অরসিক জন কল্পনা করে নিতে পারে যে লুকোচুরি রসকেলির জন্যে এর চেয়ে উত্তম বন্দোবস্ত মানুষ চেষ্টা করেও করতে পারত না। কিন্তু এ দুর্দিনে
সেই রাস্তা চোর ডাকাতের বেহেশত, পদাতিকের গোরস্থান। আব্দুর রহমান বেরোবার সময় ছোট পিস্তলটা জোর করে ওভারকোটের পকেটে পুরে দিয়েছিল। নিতান্ত ফিচেল চোর হলে এটা কাজে লেগে যেতেও পারে। এসব রাস্তায় হাঁটতে হয় সগর্বে, সদম্ভে, ডাইনে বাঁয়ে না তাকিয়ে, মাথা খাড়া করে। কিন্তু আমার সে তাগদ কোথায়? তাই শীষ দিয়ে দিয়ে চললুম এমনই কায়দায় যেন আমি নিত্যে নিত্যে এই পথে দিয়ে যাওয়া আসা করি। পথের শেষে পাহাড়, বেশ উঁচুতে রাজদূতাবাস। সে চড়াই ভেঙে যখন শেষটায় রাজদূতের ঘরে গিয়ে ঢুকলুম, তখন আমি ভিজে ন্যাকড়ার মতো নেতিয়ে পড়েছি। রাজদূত মুখের কাছে ব্রান্ডির গ্যালাস ধরলেন। এত দুঃখেও আমার হাসি পেল। মুসলমান মরার পূর্বে মদ খাওয়া ছাড়ে, আর আমি মরার আগে মদ খাওয়া ধরব নাকি? মাথা নাড়িয়ে অসম্মতি জানালুম। জার্মানরা কাজের লোক। ভনিতা না করেই বলল, বেনোয়া সাহেবের মুখে শোনা আপনি নাকি জার্মানিতে পড়তে যাবার জন্য টাকা কামাতে এদেশে এসেছিলেন। হ্যাঁ। আপনার সব টাকা নাকি এক ভারতীয় মহাজনের কাছে জমা ছিল, সে নাকি বিপ্লবে মারা যাওয়ায় আপনার সব টাকা খোয়া গিয়েছে। আমি বললাম, হ্যাঁ। রাজদূত খানিকক্ষণ ভাবলেন, তারপর জিজ্ঞেস করলেন, আপনি বিশেষ করে জার্মানিতেই কেন যেতে চেয়েছিলেন বলুন তো? আমি বললুম, শান্তিনিকেতন লাইব্রেরিতে কাজ করে ও বিশ্বভারতীর বিদেশি পণ্ডিতদের সংসর্গে এসে আমার বিশ্বাস হয়েছে যে উচ্চশিক্ষার জন্যে আমার পক্ষে জার্মানি সব থেকে ভালো হবে। এছাড়া আরও একটা কারণ ছিল, সেটা বললুম না। রাজদূতেরা কখন খুশি কখন বেজার হয় সেটা বোঝা গেলে নাকি তাদের চাকরি যায়। কাজেই আমি তার প্রশ্নের কারণের তাল ধরতে না পেরে বায়া তবলা কোলে নিয়ে বসে রইলুম। বললেন, আপনি ভাববেন না, এই কটি খবর সঠিক জানবার জন্যই আপনাকে কষ্ট দিয়ে এখানে আনিয়েছি। আমি শুধু আপনাকে জানাতে চাই, আমার দ্বারা যদি আপনার জার্মানি যাওয়ার কোনো সুবিধে হয়, তবে আমি আপনাকে সে সাহায্য আনন্দের সঙ্গে করতে প্রস্তুত। আপনি বলুন আমি কী প্রকার আপনার সাহায্য করতে পারি। আমি অনেক ধন্যবাদ জানালুম। রাজদূত উত্তরের অপেক্ষায় বসে আছেন, কিন্তু আমার চোখে কোনো পন্থাই ধরা দিচ্ছে না। হঠাৎ মনে পড়ে গেল, খোদা আছেন, গুরু আছেন। বললুম, জার্মান সরকার প্রতি বছর 2-1টি ভারতীয়কে জার্মানিতে উচ্চশিক্ষার জন্য বৃত্তি দেন। তারই একটা যদি জোগাড় করে দিতে পারেন তবে। বাধা দিয়ে রাজদূত বললেন, জার্মান সরকার যদি একটিমাত্র বৃত্তি একজন বিদেশিকেও দেন, তবে সেটা আপনি পাবেন, আমি কথা দিচ্ছি। আমি অনেক ধন্যবাদ জানিয়ে বললুম, পোয়েট টেগোরের কলেজে আমি পড়েছি, তিনি খুব সম্ভব আমাকে সার্টিফিকেট দিতে রাজি হবেন। রাজদূত বললেন, তাহলে আপনি এত কষ্ট করে কাবুল এলেন কেন? টেগোরকে জার্মানিতে কে না চেনে? আমি বললুম, কিন্তু পোয়েট সবাইকে অকাতরে সার্টিফিকেট দেন। এমনকি এক তেল কোম্পানিকে পর্যন্ত সার্টিফিকেট দিয়েছেন যে তাদের তেল ব্যবহার করলে নাকি টাকে চুল গজায়। রাজদূত মৃদু হাস্য করে বললেন, টেগোর বড় কবি জানতুম, কিন্তু এত সহৃদয় লোক সে কথা তো জানতুম না। অন্য সময় হলে হয়তো এই খেই ধরে জার্মানিতে রবীন্দ্রনাথ প্রবন্ধের মাল মশলা জোগাড় করে নিতুম, কিন্তু আমার দেহ তখন বাড়ি ফিরে খাটে শোবার জন্যে আকুপাকু লাগিয়েছে। উঠে দাঁড়িয়ে বললুম, এই দুর্দিনে যে আপনি নিজের থেকে আমার অনুসন্ধান করেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ দেবার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। বৃত্তি হলে ভালো, না হলেও আমি সয়ে নিতে পারব, কিন্তু আপনার সৌজন্যের কথা আমি ভুলতে পারব না। রাজদূত উঠে দাঁড়ালেন। শেক হ্যান্ডের সময় হাতে সহৃদয়তার চাপ দিয়ে বললেন, আপনি নিশ্চয়ই বৃত্তিটা পাবেন, নিশ্চিন্ত থাকুন। দূতাবাস থেকে বেরিয়ে বাড়িটার দিকে আরেকবার ভালো করে তাকালুম। সমস্ত বাড়িটা আমার কাছে যেন মধুময় বলে মনে হলো। তীর্থের উৎপত্তি কি করে হয় সে সম্বন্ধে আমি কোনো গবেষণা করিনি। আজ মনে হলো, সহৃদয়তা, করুণা, মৈত্রীর সন্ধান যখন এক মানুষ অন্য মানুষের ভেতর পায়, তখন তাকে কখনো মহাপুরুষ, কখনো অবতার, কখনো দেবতা বলে ডাকে, এবং তার পাদপীঠকে জড় জেনেও পুণ্যতীর্থ নাম দিয়ে অজরাময় করে তুলতে চায়, এবং সেই বিচারের সময় মানুষের উপকারের মাত্রা দিয়ে কে মহাপুরুষ কে দেবতা সে কথা যাচাই করে না।
তার স্পর্শকাতর হৃদয় তখন কৃতজ্ঞতার বন্যায় সব তর্ক, সব যুক্তি, সব পরিপ্রেক্ষিত, সব পরিমাণ জ্ঞান ভাসিয়ে দেয়। শুধু একটি পরিমাণ জ্ঞান আমার মন থেকে তখনও ভেসে যায়নি এবং কশ্চিনকালেও যাবে না। যে ভদ্রলোক আমাকে এই দুর্দিনে স্মরণ করলেন তিনি রাজদূত, স্যার ফ্রান্সিস হামফ্রিসও রাজদূত, কিন্তু আর না। ভাবপ্রবণ বাঙালি একবার অনুভূতিগত বিষয়বস্তুর সন্ধান পেলে মূল বক্তব্য বেবাক ভুলে যায়। তিতিক্ষু পাঠক, এই স্থলে আমি করজোড়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। জার্মান রাজদূতের সঙ্গে আমার যোগাযোগের কাহিনীটা নিতান্ত ব্যক্তিগত এবং তার বয়ান ভ্রমণ কাহিনীতে চাপানো যুক্তিযুক্ত কিনা সে বিষয়ে আমার মনে বড় দ্বিধা রয়ে গিয়েছে। কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতার যে হিরণময় পাত্রে সত্যস্বরূপ রস লুক্কায়িত আছেন, তার ব্যক্তি হিরণ আপন চাকচিক্য দিয়ে আমার চোখ এমনই ধাঁধিয়ে দিয়েছে যে তাই দেখে আমি মুগ্ধ। সে পুষণ কোথায় যিনি পাত্রখানি উন্মোচন করে আমার সামনে নৈর্ব্যক্তিক আনন্দঘন চিরন্তন রসসত্তা তুলে ধরবেন? বিপ্লবের একাদশী, ইংরেজ রাজদূতের বিদগ্ধ বর্বরতা, জার্মান রাজদূতের অযাচিত অনুগ্রহ, অনাত্মীয় বৈরাগ্যের নিরীক্ষণ করা তো আমার কাজ নয়। জার্মান রাজদূতাবাস থেকে বেরিয়ে মনে পড়ল 12 বছর পূর্বে আফগানিস্তান যখন পরাধীন ছিল তখন আমির হাবিবুল্লাহ রাজা মহেন্দ্র প্রতাপকে এই বাড়িতে রেখে অতিথি সৎকার করেছিলেন। এই বাড়ির পাশেই হিন্দুস্তানের সম্রাট বাবুর বাদশার কবর। সেই কবর দেখতে আমি বহুবার গিয়েছি। আজ যাবার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু কেন জানি নে পা দুখান আমাকে সেই দিকেই টেনে নিয়ে গেল। খোলা আকাশের নিচে কয়েক ফালি পাথর দিয়ে বানানো অত্যন্ত সাদাসিধে কবর। মোগল সরকারের নগণ্যতম মুহুরির কবরও হিন্দুস্তানে এর চেয়ে বেশি জৌলুস ধরে। এই কবরের তুলনায় পুত্র হুমায়ুনের কবর তাজমহলের বাড়া। আর আকবর জাহাঙ্গীর যেসব স্থাপত্য রেখে গিয়েছেন সেসব তো বাবুরের স্বপ্নকেও ছাড়িয়ে যায়। বাবুরের আত্মজীবনী যারা পড়েছেন তারা এই কবরের পাশে দাঁড়ালে যে অনুভূতি পাবেন সেই অনুভূতি হুমায়ুন বা শাহজাহানের কবরের কাছে পাবেন না। বাবুর মোগল বংশের পত্তন করে গিয়েছেন এবং আরও বহু বহু বীর বহু বহু বংশের পত্তন করে গিয়েছেন, কিন্তু বাবুরের মতো সুসাহিত্যিক রাজারাজরাদের ভেতর তো নেই, সাধারণ লোকের মধ্যেও কম। এবং সাহিত্যিক হিসেবে বাবুর ছিলেন অত্যন্ত সাধারণ মাটির মানুষ। সেই তত্ত্বটি তার আত্মজীবনীর পাতায় পাতায় বারবার ধরা পড়ে। কবরের কাছে দাঁড়িয়ে মনে হয় আমি আমারই মতন মাটির মানুষ যেন এক আত্মজনের সমাধির কাছে এসে দাঁড়িয়েছি। আমাদের দেশের একজন ঐতিহাসিক সিজারের আত্মজীবনীর সঙ্গে বাবুরের আত্মজীবনীর তুলনা করতে গিয়ে প্রথমটির প্রশংসা করেছেন বেশি। তার মতে বাবুরের আত্মজীবনী এ শ্রেণীর লেখাতে দ্বিতীয় স্থান পায়। আমি ভিন্ন মত পোষণ করি, কিন্তু এখানে সে তর্ক জুড়ে পাঠককে আর হয়রান করতে চাইনে। আমার বক্তব্য শুধু এইটুকু, দুটি আত্মজীবনী সাহিত্য সৃষ্টি, নিরস ইতিহাস নয়। এর মধ্যে ভালো মন্দ বিচার করতে হলে ঐতিহাসিক হবার কোনো প্রয়োজন নেই। যে কোনো রসজ্ঞ পাঠক নিজের মুখেই ঝাল খেয়ে নিতে পারবেন। তবে আফসোস শুধু এইটুকু, বাবুর তার কেতাব জগতাই তুর্কিতে ও সিজার লাতিনে লিখেছেন বলে বই দুখানি মূলে পড়া আমাদের পক্ষে সোজা নয়। সান্ত্বনা এইটুকু যে আমাদের লব্ধ প্রতিষ্ঠ ঐতিহাসিকও কেতাব দুখানা অনুবাদে পড়েছেন। পূর্বেই বলেছি কবরটি অত্যন্ত সাদামাটা এবং এতই অলঙ্কার বর্জিত যে তার বর্ণনা দিতে পারেন শুধু জবরদস্ত অলঙ্কারিকই। কারণ বাবুর তার দেহাস্থি কিভাবে রাখা হবে সে সম্বন্ধে এতই উদাসীন ছিলেন যে নুরি জাহানের মত, গরিব গোরে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে, শামা পোকার না পড়ে পাখা, দাগ না পায় বুলবুলে। সত্যেন্দ্রনাথ দত্তের অনুবাদ। কবিত্ব করেননি। জাহানারার মত, বহুমূল্য আভরণে করিও না সুসজ্জিত কবর আমার, তৃণশ্রেষ্ঠ আভরণ দিনা আত্মা জাহানারা সম্রাট কন্যার, বলে 5 জনকে সাবধান করে দেবার
প্রয়োজনও বোধ করেননি। তবে এই কথা ঠিক, তিনি তার শেষ শয্যা যেমন কর্মভূমি ভারতবর্ষে গ্রহণ করতে চাননি, ঠিক তেমনি জন্মভূমি ফরগানাকেও মৃত্যুকালে স্মরণ করেননি। যীশুখ্রিস্ট বলেছেন, "The foxes have holes and the birds of the air have nests, but the Son of Man hath not where to lay his head." রবীন্দ্রনাথ বলেছেন, "বিশ্বজগৎ আমারে মাগিলে কে মোরে আত্মপর, আমার বিধাতা আমাতে জাগিলে কোথায় আমার ঘর।" জীবিত অবস্থায় যখন মহাপুরুষের আশ্রয়স্থল নেই, তখন মৃত্যুর পর তার জন্মভূমি বা কি, আর মৃত্যুস্থলই বা কি? ইংরেজি সার্ভে কথাটা গুজরাতিতে অনুবাদ করা হয় সিংহাবলোকন দিয়ে। বাবুর শব্দের অর্থ সিংহ। আমার মনে হয় এই উঁচু পাহাড়ের ওপর বাবুরের গোর দেওয়া সার্থক হয়েছে। এখান থেকে সমস্ত কাবুল উপত্যকা, পূর্বে ভারতমুখী গিরিশ্রেণী, উত্তরে ফরগনা যাবার পথে হিন্দুকুশ, সব কিছু ডাইনে বাঁয়ে ঘাড় ঘুরিয়ে সিংহাবলোকনে দেখেছেন সিংহরাজ বাবুর। নেপোলিয়নের সমাধি আস্তরণ নির্মাণ করা হয়েছে মাটিতে গর্ত করে সমতল ভূমির বেশ খানিকটা নিচে। স্থপতিকে এরকম পরিকল্পনা করার অর্থ বোঝাতে অনুরোধ করা হলে তিনি উত্তরে বলেছিলেন, যে সম্রাটের জীবিতাবস্থায় তার সামনে এসে দাঁড়ালে সকলকে মাথা হেঁট করতে হতো, মৃত্যুর পরও তার সামনে এলে সব জাতিকে যেন মাথা নিচু করে তার শেষ শয্যা দেখতে হয়। ফরগনার গিরি শিখরে দাঁড়িয়ে যে বাবুর সিংহাবলোকন দিয়ে জীবনযাত্রা আরম্ভ করেছিলেন, যে সিংহাবলোকন দক্ষতা বাবুরের শিরে হিন্দুস্তানের রাজমুকুট পরিয়েছিল, সেই বাবুর মৃত্যুর পরও কি সিংহাবলোকন করতে চেয়েছিলেন? জীবন মরণের মাঝখানে দাঁড়িয়ে তাই কি বাবুর কাবুলের গিরির শিখরে দেহাস্থি রক্ষা করার শেষ আদেশ দিয়েছিলেন? কিন্তু কি পরস্পর বিরোধী প্রলাপ বকছি আমি। একবার বলছি, বাবুর তার শেষ শয্যা সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন ছিলেন, আর তার পরক্ষণেই ভাবছি মৃত্যুর পরেও তিনি তার বিহারস্থলের সম্মোহন কাটিয়ে উঠতে পারেননি। তবে কি মানুষের চিন্তা করার কল মগজে নয়, সেটা কি পেটে? না খেতে পেয়ে সে যন্ত্র স্টিয়ারিং ভাঙা মোটরের মতো চতুর্দিকে এলোপাথাড়ি ছুটোছুটি লাগিয়েছে। পেছন ফিরে শেষবারের মতো কবরের দিকে তাকাতেই আমার মনের সব দ্বন্দ্বের অবসান হল। বরফের শুভ্র কম্বলে ঢাকা ফকির বাবুর খোদাতালার সামনে সাজদা নিয়ে যেন অন্তরের শেষ কামনা জানাচ্ছেন। কিসে কামনা? ইংরেজ ধর্ষিত ভারতের জন্যে মুক্তি, মোক্ষ, নাজাত কামনা করছেন। শিবাজী উৎসবে গুরুদেব গিয়েছিলেন, মৃত্যু সিংহাসনে আজি বসিয়াছ অমরমূরতি সমুন্নত ভালে, যে রাজ কিরীট শোভে লোকাবে না তার দিব্য জ্যোতি কভু কোনো কালে। তোমারে চিনেছি আজি, চিনেছি হে রাজন তুমি মহারাজ, তব রাজকর লয়ে ৮ কোটি বঙ্গের নন্দন দাঁড়াইবে আজ। প্রথম সেটি আবৃত্তি করলুম, তারপর কুরআন শরীফের আয়াত পড়ে পরলোকগত আত্মার সদ্গতির জন্যে মোনাজাত করে পাহাড় থেকে নিচে নেমে বাবুরশাহ গ্রামে এলুম। শুনেছি মানুষ সরোবর যাবার পথে নাকি তীর্থযাত্রীরা অসহ্য কষ্ট সত্ত্বেও মরে না, মরে ফেরার পথে। শীত, বরফ, পাহাড়ের চড়াই উতরাই সহ্য হয়ে যাওয়া সত্ত্বেও তখন নাকি তাদের সম্মুখে আর কোনো কাম্য বস্তু থাকে না বলে মনের জোর একদম লোপ পেয়ে যায়। ফিরে তো যেতে হবে সেই আপন বাসভূমে, দৈনন্দিন দুঃখ, যন্ত্রণা, আশা নিরাশার একটানা জীবন স্রোতে। এই বিরাট অভিজ্ঞতার পর সে পতন এতই ভয়াবহ বলে মনে হয় যে তখন সামান্যতম সংকটের সামনে তীর্থযাত্রী ভেঙে পড়ে, আর বরফের বিছানায় সেই যে শুয়ে পড়ে, তার থেকে আর কখনো ওঠে না। আমার পা আর চলে না, কোমর ভেঙে পড়ছে, মাথা ঘুরছে, শীতে হাত পায়ের আঙুলের ডগা জমে আসছে, কান আর নাক অনেকক্ষণ হলো সম্পূর্ণ অচেতন হয়ে গিয়েছে। জোরে হেঁটে যে গা গরম করব, সে শক্তি আর আমার শরীরে নেই। নির্জন রাস্তা, হঠাৎ মোড় ঘুরতেই দেখি উল্টো দিক থেকে আসছে
গোটা আষ্টেক উর্দি পরা সেপাই। ভালো করে না তাকিয়েই বুঝতে পারলুম এরা বাচ্চায় সকাওয়ের দলের ডাকাত। আমানুল্লাহর পলাতক সৈন্যদের ফেলে দেওয়া উর্দি পরে নয়া শাহানশাহ বাদশার ভুঁইফোড় ফৌজের গণ্যমান্য সদস্য হয়েছেন। পিঠে চকচকে রাইফেল ঝোলানো, কোমরে বুলেটের বেল্ট, আর চোখে মুখে যে ক্রূর লোলুপ ভাব, তার সঙ্গে তুলনা দিতে পারি এমন চেহারা আমি জেলের বাইরে ভেতরে কোথাও দেখিনি। জীবনের বেশিরভাগ এরা কাটিয়েছে লোকচক্ষুর অন্তরালে, হয় গোরস্তানে, নয় পর্বত গুহার আধো আলো অন্ধকারে। পুঞ্জীভূত আশুষ্ক পুরীশ স্তূপকে শুকর উল্টে পাল্টে দিলে যে বিভৎস দুর্গন্ধ বেরোয়, রাষ্ট্র বিপ্লবে উৎক্ষিপ্ত এই দস্যুদল আমার সামনে সেই রূপ, সেই গন্ধ নিয়ে আত্মপ্রকাশ করল। ডাকাতগুলোর গায়ে ওভারকোট নেই, সেই লোভেতেই তো তারা আমাকে খুন করতে পারে। নির্জন রাস্তায় নিরীহ পথিককে খুন করে তার সব কিছু লুটে নেওয়া তো এদের কাছে নতুন পুণ্য সঞ্চয় নয়। আমার পালাবার শক্তি নেই, পথও নেই, তার উপর আমার গাঁয়ের ছেলে। বাঘ দেখলে পালাই, কিন্তু বুনো শুয়োরের সামনে থেকে পালাতে কেমন যেন ঘেন্না বোধ হয়। পালাই অবশ্য দুই অবস্থাতেই। আমার সামনে থেকে ডাকাতরা যখন প্রায় 10 গজ দূরে, তখন তাদের সর্দার হঠাৎ হুকুম দিল, দাঁড়া। সঙ্গে সঙ্গে 8 জন লোক ডেড হল্ট করল। দলপতি বলল, নিশান কর। সঙ্গে সঙ্গে 8খানা রাইফেলের গোল ছেঁদা আমার দিকে স্থির দৃষ্টিতে তাকালো। আমি ততক্ষণে থমকে দাঁড়িয়েছি, কিন্তু তারপর কি হয়েছিল আমার আর ঠিক মনে নেই। আমার স্মরণশক্তির ফিল্ম পরে বিস্তর ডেভেলপ করেও তার থেকে এতটুকু আঁচড় বের করতে পারেনি। আমার চৈতন্যের শাটার তখন বিলকুল বন্ধ হয়ে গিয়েছিল বলে মনের সুপার ডাবল এক্সও কোনো ছবি তুলতে পারেনি। 8খানা রাইফেলের অন্ধকোটর আমার দিকে তাকিয়ে, আর আমি ঠায় দাঁড়িয়ে। এই দৃশ্যটা আমি তারপর বার কয়েক স্বপ্নেও দেখেছি। কাজেই আজ আর হলপ করে বলতে পারবো না কোন ঘটনা, কোন চিন্তাটা সত্যিই বাবুরশাহ গ্রামের কাছে বাস্তবে ঘটেছিল, আর কোনটা স্বপ্নের কল্পনা মাত্র। আবছা আবছা শুধু একটি কথা মনে পড়ছে, কিন্তু আবার বলছি, হলপ করে বলতে পারবো না। আমার ডান হাত ছিল ওভারকোটের পকেটে, ও তাতে ছিল আব্দুর রহমানের গুঁজে দেয়া ছোট্ট পিস্তলটি। একবার বোধ করি লোভ হয়েছিল সেই পিস্তল বের করে অন্তত এক বেটা বদমাইশকে খুন করার। মনে হয়েছিল মরব যখন নিশ্চয়ই, তখন স্বর্গে যাবার পুণ্যটাও জীবনের শেষ মুহূর্তে সঞ্চয় করে নিই। আজ আমার আর দুঃখের সীমা নেই কেন সেদিন গুলি করলুম না। পাগলা বাদশাহ মোহাম্মদ তুগলক তার প্রজাদের ব্যবহারে এবং প্রজারা তার ব্যবহারে এতই তিতিবিরক্ত হয়ে উঠেছিলেন যে তিনি যখন মারা গেলেন, তখন তুগলকের সহচর ঐতিহাসিক জিয়াউদ্দিন বরনী বলেছিলেন, মৃত্যুর ভেতর দিয়ে বাদশাহ তার প্রজাদের হাত থেকে নিষ্কৃতি পেলেন, প্রজারা বাদশার হাত থেকে নিষ্কৃতি পেল। সেদিন পুণ্য সঞ্চয়ের লোভে যদি গুলি চালাতুম, তাহলে সংসারের 5 জন আমার হাত থেকে নিষ্কৃতি পেতেন, আমিও তাদের হাত থেকে নিষ্কৃতি পেতুম। হঠাৎ শুনি অট্টহাস্য, তরশিদ তরশিদ। সবাই চেঁচিয়ে বলছে তরশিদ, অর্থাৎ ভয় পেয়েছে, ভয় পেয়েছে। আর সঙ্গে সঙ্গে সবাই হেসে কুটি কুটি। কেউ মোটা গলায় খক খক করে, কেউ বন্দুকটা বগল দাবায় চেপে খ্যাঁক খ্যাঁক করে, কেউ ড্রয়িং রুম বিহারিণীদের মতো দুহাত তুলে কলরব করে, আর 2-1 আমার দিকে তাকিয়ে নিঃশব্দে মিট মিটিয়ে। একজন হেড়ে গলায় বলল, এই মুরগিটাকে মারার জন্য 8টা বুলেটের বাজে খরচা। হি আল্লাহ! আমার দৈর্ঘ্য প্রস্থের বর্ণনা দেব না, কারণ গড়পড়তা বাঙালিকে মুরগি বলার হক এদের আছে। মুরগি হই আর মোরগি হই, আমি কসাইয়ের হাত থেকে খালাস পাওয়া মুরগির মতন পালাতে যাচ্ছিলুম, কিন্তু পেটের ভেতর কিরকম একটা অদ্ভুত ব্যথা আরম্ভ হয়ে যাওয়াতে অতি আস্তে আস্তে বাড়ির দিকে চলতে আরম্ভ করলুম। আফগান রসিকতা হাস্যরস না রুদ্ররসের পর্যায়ে পড়ে, সে বিচার আলংকারিকেরা করবেন। আমার মনে হয় রসটা বিভৎসতা প্রধান বলে
মহামাংসের ওজনে একে মহারস বলা যেতে পারে। কিন্তু এই আমার শেষ পরীক্ষা নয়। বাড়ি থেকে ফার্লং খানেক দূরে আরেক দল ডাকাতের সঙ্গে দেখা, কিন্তু এদের সঙ্গে নূতন ঝকমকে ইউনিফর্ম পরা একটি ছোকরা অফিসার ছিল বলে বিশেষ দুশ্চিন্তাগ্রস্ত হলুম না। দলটা যখন কাছে এসেছে তখন অফিসারের মুখের দিকে তাকিয়ে তাকে যেন চেনা চেনা বলে মনে হল। আরে, এ তো দুদিন আগেও আমার ছাত্র ছিল, আর পড়াশোনায় এতই ডডনং এবং আকাট মূর্খ ছিল যে তাকেই আমি আমার মাস্টারি জীবনে বকাঝকা করেছি সবচেয়ে বেশি। সেই কথাটা মনে হতেই আমি আবার 8টা রাইফেলের চোঙা চোখের সামনে দেখতে পেলুম। ডাইনে গলি ছিল, বেয়াড়া ঘুড়ির মতো গোঁত্তা খেয়ে সেদিকে ঢুঁ দিলুম। ছেলেটা যদি দাঁত তোলার তালে থাকে তবে অক্কা না হোক কপালে বেইজ্জতি তো নিশ্চয়ই। হে মুর্শিদ, কি কুক্ষণই না এই দুশ্মনের পুরীতে এসেছিলুম। হে মৌলা আলীর মেহেরবান, আমি জোড়া বকরি। পেছনে শুনি মিলিটারি বুটের ছুটে আসার শব্দ। তবেই হয়েছে, মুর্শিদ মৌলা সকলেই আমাকে ত্যাগ করেছেন। ইংরেজি প্রবাদেরই তবে আশ্রয় নিই, ইভেন দি ওয়ার্ম টার্নস। ঘুরে দাঁড়ালুম, ছেলেটা চেঁচাচ্ছে, মোয়াল্লিম সাহেব, মোয়াল্লিম সাহেব। কাছে এসে আব্দুর রহমানি কায়দায় সে আমার হাত দুখানা তুলে ধরে বারবার চুমু খেল, কুশল জিজ্ঞেস করল এবং শেষটায় বেমক্কা ঘোরাঘুরির জন্যে মুরব্বীর মতো ঈষৎ তম্বিও করল। আমি হ্যাঁ, বিলক্ষণ বিলক্ষণ, তার বলতে আলহামদুলিল্লাহ, তবা তবা বলে গেলুম। কখনো তাগমাফিক ঠিক জায়গায়, কখনো ভয়ের ধকল কাটাতে গিয়ে উল্টো পাল্টা। ফাঁড়া কেটে যাওয়ায় আমারও সাহস বেড়ে গিয়েছে। জিজ্ঞেস করলুম, এ বেশ কোথায় পেলে বৎস? বাবুর শাহ পাহাড়ের মতো বুক উঁচু করে বৎস বলল, কর্নাইল সুদম, অর্থাৎ আমি কর্নেল হয়ে গিয়েছি। আল্লাহ, 19 বছর বয়সে রাতারাতি কর্নেল! আমাদের সুরেশ বিশ্বাস চেনার মধ্যে তো উনি আমাদের নীলমণি। এত বড় কষ্টত্ব করে দেখাতে পারেননি। আমার লোভ বেড়ে গেল। শুধালুম, জেনারেল হবার দিল্লি কত দূর? গম্ভীরভাবে বললে, দূর নিস্ত। খুদাতালা মেহেরবান, বিপ্লবটা বড়ই পয়মন্ত। কর্নেল সাহেব বুঝিয়ে বললেন, আমির হাবিবুল্লাহ খান আমার পিসির দেবরের মামা শ্বশুর। সম্পর্কটা ঠিক কি বলেছিল আমার মনে নেই, তবে এর চেয়ে ঘনিষ্ঠ নয়। আমি অত্যন্ত গর্ব করলুম। ধন্য আমার মাস্টারি, ধন্য আমার শিষ্য, ধন্য এ বিপ্লব, ধন্য এ উপবাস। আমার শিষ্য রাতারাতি কর্নেল হয়ে গেল। রবীন্দ্রনাথ ঠিক এই অবস্থায় গিয়েছিলেন, এতদিনে জানলেম যে কাঁদন কাঁদলেম সে কাহার জন্য। ধন্য এ জাগরণ, ধন্য এ ক্রন্দন, ধন্য রে ধন্য। স্থির করলুম, ফুরসত পাওয়া মাত্রই প্রবাসীতে বঙ্গের বাহিরে বাঙালি পর্যায়ে আমার কীর্তির খবরটা পাঠাতে হবে। বললুম, তাহলে বৎস, যদি অনুমতি দাও তবে বাড়ি যাই। মিলিটারি কণ্ঠে বলল, আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি, রাস্তায় অনেক ডাকু। বলে অজানায় সে আপন সঙ্গীদের দিকেই তাকাল। তাই সই, দান উল্টে গিয়েছে, এখন তুমি গুরু, আমি শিষ্য। আমাকে বাড়িতে পৌঁছিয়ে দিয়ে আমার বসবার ঘরে কর্নেল দুদণ্ড রসালাপ করলেন। আমানুল্লাহকে সাপমন্নি ও মৌলানাকে মিলিটারি স্ট্র্যাটেজি সম্বন্ধে তালিম দিলেন। আমার কাছ থেকে বিদায় নিয়ে যাবার সময় কর্নেল আব্দুর রহমানের খাস কামরায় ঢুকল। কাবুলের ছাত্রেরা গুরুগৃহে ভৃত্যের সঙ্গে ধূমপান করে, কিন্তু আব্দুর রহমান তো বিপদে পড়ল। বহুকাল থেকে তার তামাক বাড়ন্ত। লোকটা আবার ধাপ্পা দিতে জানে না আমার সঙ্গে এতদিন থেকেও। কিন্তু তাতে আশ্চর্য হবারই বা কি? বনমালীও গুরুদেবের সঙ্গে বাস করে কবিতা লিখতে শিখেনি। মৌলানা বললেন, সমস্ত সকাল কাটালুম ব্রিটিশ লিগেশন আর বাচ্চার পররাষ্ট্র দফতরে। কান্নাকাটিও কম করিনি। দাড়িতে হাত রেখে শপথ করে বললুম, 2 মাস হলো শুকনো রুটি ছাড়া আর কিছু পেটে পড়েনি। আসছে পরশু থেকে সে রুটিও আর জুটবে না। ব্রিটিশ লিগেশনে বুঝলুম, কাবুলের পিঞ্জরা থেকে মুক্তি দাও। পররাষ্ট্র দফতরে বললুম, 2 মুঠো অন্ন দাও। আমি বললুম, পররাষ্ট্র দফতর আর মুদির দোকান কি এক প্রতিষ্ঠান নাকি? তোমার উচিত ছিল বলা,
পাখির মতন বাধা পড়ে গেছি কঠিন প্রেমের ফাঁদ, হয় মেরে ফেলো, নয় দাও দানা, নয় খোলো এই বাঁধ। তুমি তো মাত্র দুটো পন্থা বাতলালে, হয় দানা দাও, নয় খোলো বাঁধ। তৃতীয়টা বললে না কেন? নয় মেরে ফেলো। আপ্তবাক্যের বিকলাঙ্গ উদ্ধৃতি গোবোধের ন্যায় মহাপাপ। মৌলানা বললেন, তাই সই, শিক কাবাব করে খাব। শীতে ধুঁকছি, যেন কম্প দিয়ে ম্যালেরিয়া জ্বর। মাঝে মাঝে তন্দ্রা লাগছে, কখনো মনে হয় খাট থেকে পড়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে পা দুটো ঝাঁকুনি দিয়ে হঠাৎ শটান লম্বা হয়ে যায়। কখনো চিৎকার করে উঠি, আব্দুর রহমান, আব্দুর রহমান। কেউ আসে না। কখনো দেখি আব্দুর রহমান খাটের বাজুতে হাত দিয়ে মাথা নিচু করে বসে, কিন্তু কই, তাকে তো ডাকিনি। শুনি যে দু চারটের সামান্য মন্ত্র সে জানে, তাই বিড়বিড় করে পড়ছে। তার সঙ্গে দুঃস্বপ্ন, অ্যারোপ্লেনে বসে আছি, বাচ্চার ডাকাত দল 8টা রাইফেল বাগিয়ে ছুটে আসছে অ্যারোপ্লেন থামাবার জন্যে। ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না। একসঙ্গে 8টা রাইফেলের শব্দ। ঘুম ভেঙে যায়। শুনি সত্যিকার রাইফেলের আওয়াজ আর চিৎকার। পাড়ায় ডাকু পড়েছে। আর দেখি মা ইলিশ মাছ ভাজছেন। মাগো। অন্ধকার হয়ে আসছে। আব্দুর রহমান সাঁঝের পিদিন দেখাচ্ছে না কেন? ও, ভুলেই গিয়েছিলুম, কেরোসিন ফুরিয়ে গিয়েছে। আর কী বা হবে তেল দিয়ে? জীবন প্রদীপ যখন। চুলোয় যাগ্যে কবিত্ব। কিন্তু সামনে একই প্রকাণ্ড এক ঝুড়ি, তার ভেতর আটা, রগন, মটন, আলু, পেঁয়াজ, মুরগি, আরও কত কি। তার সামনে বসে ভুঁইফোড় কর্নেল মিটমিটিয়ে হাসছে। ভারী বেয়াদব। আবার আব্দুর রহমানের মুখে তো পাঙ্গাস কেন? আমার ঘুম ভাঙছে না দেখে ভয় পেয়েছে? না, এ তো ঘুম নয়, স্বপ্নও নয়। আব্দুর রহমান বলল, হুজুর, কর্নেল সাহেব সওগাত এনেছেন। একদিনে মানুষ কত উত্তেজনা সইতে পারে? আব্দুর রহমান আবার তাড়াতাড়ি বলল, হুজুর আমাকে দোষ দিবেন না, আমি কিছু বলিনি। কর্নেল বলল, হুজুর যে কত কষ্ট পেয়েছেন তা আপনার চেহারা থেকেই বুঝতে পেরেছি। কিন্তু সবই ক্ষুধাতালার মর্জি। এখন ক্ষুধাতালার মর্জিতেই আপনার সঙ্গে আমার দেখা হয়ে গেল। আপনি যে আমাকে কত স্নেহ করতেন সে কথা কি আমি ভুলে গিয়েছি? আমি বললুম, সে কি কথা, তোমাকেই তো আমি সবচেয়ে বেশি বকেছি। কর্নেল ভারী খুশি। হ্যাঁ হ্যাঁ হুজুর, সেই কথাই তো হচ্ছে। আপনারও তাহলে মনে আছে? আমাকে সবচেয়ে বেশি স্নেহ না করলে সবচেয়ে বেশি বকলেন কেন? তারপর মৌলানার দিকে তাকিয়ে খুশিতে গদগদ হয়ে বললেন, জানেন সাহেব, একদিন মোয়াল্লিম সাহেব আমার উপর এমনই চটে গেলেন যে আমাকে বললেন একটা বেত নিয়ে আসতে। ক্লাসের সবাই তাজ্জব হয়ে গেল। আমাদের দেশের মাস্টার বেত আনায় কাপ্তেনকে দিয়ে, না হয় দুষ্ট ছেলের দুশ্মনকে দিয়ে। সে তখন বেছে বেছে তেজি বেত নিয়ে আসে। আমি তখন কি করলুম জানেন? ভাবলুম, মোয়াল্লিম সাহেব যখন আর কাউকে কখনো চাবুক মারেননি, তখন তার বৌনিতে ফাঁকি দিলে আমার অমঙ্গল হবে। নিয়ে এলুম একখানা 1 নম্বরের বেত। তারপর কর্নেল মৌলানার দিকে তাকিয়ে চোখ টিপে বলল, মোয়াল্লিম সাহেব তখন কি করলে জানেন? বেতখানা হাতে নিয়ে আমাকে জিজ্ঞেস করলেন, বেতের কাঁটাগুলো ফেলিসনি কেন? ছেলেরা সবাই বলল, তাহলে লাগবে কি করে? মৌলানা বললেন, সেদিন মার খেয়েছিলে বলেই তো আজ কর্নেল হয়েছ। কর্নেল আফসোস করে বলল, না, মোয়াল্লেম সাহেব মারেননি। আমি তো তৈরি ছিলুম, আমার হাতে বেত লাগে না। বলে তার হাত দুখানা মৌলানার সামনে ঘুরিয়ে ফিরিয়ে দেখাল। চাষার ছেলের হাত। অল্প বয়স থেকে কুহিস্তানের শক্ত জমিতে হাল ধরে ধরে দুখানা হাতে কড়া পড়ে গিয়ে চেহারা হয়েছে মোষের কাঁধের মতো। নখের চামড়ায় কোনো তফাত নেই। আর হাতের রেখা দেখে জ্যোতিষশাস্ত্রের প্রতি আমার ভক্তি বেড়ে গেল। লাঙলের ঘষায় হাতে অবশিষ্ট রয়েছে কুল্লে 1.5খানা রেখা, আয়ুরেখা তেলোর ইস্পার ওস্পার, হেডলাইন নেই। আর হার্ট লাইন তেলোর মধ্যিখানে এসে আচুম্বুতে
মরুপথে হারালো ধারা। ব্যাস, ওই 1.5খানা লাইন নিয়ে সে সংসার চালাচ্ছে। জুপিটার, ভিনাস, সলোমনের মাউন্ট, কোনো কিচ্ছুরই বালাই নেই। আর আঙুলগুলো এমনই কুষ্ঠরোগীর মতো এবড়ো থেবড়ো যে হাতের আকার জ্যোতিষশাস্ত্রের কোনো পর্যায়েই পড়ে না। না পড়ারই কথা, কারণ ডাকাত গোষ্ঠীর ছেলে কর্নেল হয়েছে সব শুদ্ধ কটা, আর তাদের সংস্পর্শে এসেছেন কজন বরাহমিহির, কজন কেইরো। আব্দুর রহমান ঝুড়ির সামনে মাথা নিচু করে বসে আছে। মৌলানা কর্নেলকে ধন্যবাদ দিয়ে আব্দুর রহমানকে ঝুড়ি রান্নাঘরে নিয়ে যেতে বললেন। সে ঝুড়ি নিয়ে উঠে দাঁড়াল, কিন্তু ঘর থেকে বেরোল না। আমি নিরুপায় হয়ে কর্নেলকে বললুম, রাত্রে এখানেই খেয়ে যাও। আব্দুর রহমান তৎক্ষণাৎ রান্নাঘরে চলে গেল। কর্নেল বলল, আমাকে মাফ করতে হবে হুজুর, বাদশার সঙ্গে আমার রাত্রে খানা খাওয়ার হুকুম। মৌলানা শুধালেন, বাদশা কি খান? কর্নেল বললেন, সেই রুটি, পনির আর কিশমিশ, কচিত কখনো দুমুঠো পোলাও। বলেন, যে খানা খেয়ে আমানুল্লাহ কাপুরুষের মতো পালালো, আমি সে খানা খেলে কাপুরুষ হয়ে যাব না? তারপর দুষ্টু হাসি হেসে বলল, আমি ওসব কথায় কান দিইনি। আমানুল্লাহর বাবুর্চি এখনো রাজবাড়িতে রাঁধে, আমি তাই পেট ভরে খাই। কর্নেল যাবার সময় বলে গেল, আমি যেন আহারাদির সম্বন্ধে আর দুশ্চিন্তা না করি। 10 মিনিটের ভেতর আব্দুর রহমান কর্নেলের আনা কাঠ দিয়ে ঘরে আগুন জ্বেলে দিল। আমি সে আগুনের সামনে বসে সর্বাঙ্গে, মাংসে, রক্তে, হাড়ে, মজ্জায়, স্নায়ুতে স্নায়ুতে যে সঞ্জীবনী বহ্নির অভিযান অনুভব করলুম, তার তুলনা বা বর্ণনা দিতে পারি এমনতর শারীরিক অভিজ্ঞতা বা আলংকারিক ক্ষমতা আমার নেই। রোদে ফাটা জমি যেরকম সেচের জল ফাটলে ফাটলে, ছিদ্রে ছিদ্রে, কণায় কণায় শুষে নেয়, আমার শরীরের অনুপরমাণু যেন ঠিক তেমনি আগুনের গরম শুষে নিল। আমার মনে হল, ভগীরথ যেরকম জহ্নধারা নিয়ে সাগররাজের সহস্র সন্তানের প্রাণদান করার বিজয় অভিযানে বেরিয়েছিলেন, স্বয়ং ধন্বন্তরী ঠিক সেই রকম সূক্ষ্ম শরীর ধারণ করে বহ্নিধারার সঙ্গে নিয়ে আমার অঙ্গে প্রবেশ করলেন। মুদ্রিত নয়নে শিহরণে শিহরণে অনুভব করলাম প্রতি ভস্যকণায় জহ্নকণার স্পর্শ। আমার শিশিরবিদ্ধ অচেতন অণুতে অণুতে কৃষাণুর দীপ্ত স্পর্শের প্রাণ প্রতিষ্ঠার অভিষেক। সমস্ত দেহমন দিয়ে বুঝলুম, আর্য ঐতিহ্য, ভারতীয় সভ্যতা, সনাতন ধর্মের প্রথম শব্দব্রহ্ম ঋগ্বেদের প্রথম পদে কেন অগ্নিমীঢ়ে পুরোহিতম রূপে প্রকাশিত হয়েছেন। এবং সেমিটি ধর্মজগতেও তাই। ইহুদি, খ্রিস্ট, ইসলাম 3 ধর্মই সম্মিলিত কণ্ঠে স্বীকার করে একমাত্র মানুষ যিনি পরমেশ্বরের সম্মুখীন হয়েছিলেন তিনি মুসা, মোজেস, এবং তখন পরমেশ্বর তার প্রকাশের ইঙ্গিত দিয়েছিলেন রুদ্ররূপে বা তজল্লিতে। মুসা অজ্ঞান হয়ে গিয়েছিলেন। যখন জ্ঞান ফিরে পেলেন তখন দেখলেন তার সামনের সব কিছু ভস্মীভূত হয়ে গিয়েছে। গ্রিক দেবতা প্রমেথিউস ও দেবরাজ জুপিটারে কলহ হয়েছিল অগ্নি নিয়ে। মানব সভ্যতা আরম্ভ হয় প্রমেথিউসের কাছ থেকে পাওয়া সেই অগ্নি দিয়ে। নলরাজ ইন্ধন প্রজ্বালনের সুচতুর ছিলেন বলেই কি তিনি দেবতাদের ঈর্ষাভাজন হলেন? নল শব্দের অর্থ চোঙা। প্রমেথিউসও আগুন চুরি করেছিলেন চোঙার ভেতর করে। ভারতীয় আর্য, গ্রিক আর্য 2 গোষ্ঠী এবং তৃতীয় গোষ্ঠী ইরানি আর্য জরথ্রুস্তি সকলেই অগ্নিকে সম্মান করেছিলেন। হয়তো এরা সকলেই এককালে শীতের দেশে ছিলেন এবং অগ্নির মূল্য এরা জানতেন। কিন্তু সেমিতি ভূমি উষ্ণপ্রধান, সেখানে অগ্নি মাহাত্ম্য কেন? তবে কি মরুভূমির মানুষ সূর্যের একচ্ছত্রাধিপত্য সম্বন্ধে এতই সচেতন যে বিশ্বব্রহ্মাণ্ডের একচ্ছত্রাধিপতির রুদ্ররূপ বা তজল্লিতে অগ্নিরই আভাস পায়? আগুনের পরশমণির ছোঁয়া লেগে শরীরে ক্ষণে ক্ষণে শিহরিত হচ্ছে, আর ওদিকে মগজে হুসহুস করে থিওরির পর থিওরি গড়ে উঠছে। নিজের পাণ্ডিত্যের প্রতি এতই গভীর শ্রদ্ধা হল যে সাধু সাধু বলে নিজের পিঠ নিজেই চাপড়াতে গিয়ে হাতটা মচকে গেল। এমন সময় হঠাৎ মনে পড়ে গেল, শয়তান
ডেভিল, রিয়াল জিবাব, লুসিফার সবাই আগুনের তৈরি। তারা আগুনের রাজা, নরকের আবহাওয়া আগুন দিয়ে ঠাসা। এদের শরীর আগুনে গড়া না হলে এরা সেখানে থাকবেন কি প্রকারে? হায় হায়, আমার বহু মূল্যবান থিওরিখানা শয়তানের পাল্লায় পড়ে নরকের আগুনে পুড়ে ছাই হয়ে গেল। কোথায় লাগে নার্গিস, চামেলিয়াকে বাখানিয়া কবিতা লেখে কোন মূর্খ? বিরিয়ানি, কোরমা, কাবাব, মুসল্লম থেকে যে খুশবাই বেরোয়, তার কাছে সব ফুল হার তো মানেই, প্রিয়ার চিকুর সুবাসও তার কাছে নস্যি। চোখ মেলে দেখি আব্দুর রহমান ব্যাঙ্কুয়েট সাজিয়েছে, মৌলানা ফপর দালালি করছেন, আর আমার বেড়াল দুটো 1 মাস অজ্ঞাতবাস করে ফের খানা কামরায় এসে উন্নাসিক হয়ে মাইডিয়ার আওয়াজ বের করছে। আব্দুর রহমান আমাদের পরিচয়ের পয়লা রাত্রিতে যে ডিনার ছেড়েছিল, এই ডিনার সেই মালেরই সিল্কে বাঁধানো প্রিয়জনের উপহার উপযোগী পুজোর বাজারের রাজ সংস্করণ। জানটা তর হয়ে গেল। মৌলানা হুঙ্কার দিয়ে উঠলেন, জিন্দাবাদ গাজী আব্দুর রহমান খান। আমি গলা এক পর্দা চড়িয়ে দোস্ত মোহাম্মদী কায়দায় বললুম, তোর কোমর ভেঙে দুটুকরো হোক, খোদা তোর দুচোখ কানা করে দিন, তুই ফুলে উঠে ঢাকের মতো হয়ে যা, তারপর টুকরো টুকরো হয়ে ফেটে যা। মৌলানা বজরা হতো, গুণী লোক, এসব কটুকাটব্যের সন্ধান তিনি পাবেন কি করে? কিন্তু বালাই দূর করবার এই জনপদ পন্থা আব্দুর রহমান বিলক্ষণ জানে। অদৃশ্য সাবানে হাত কচলাতে কচলাতে বলল, হাত ধুয়ে নিন সাহেব, গরম জল আছে। কি বললে? গরম জল? আহা, কতদিন বাদে গরম জলের সুস্পর্শ পাব। কোথায় লাগে তার কাছে নববর্ষণে স্তনান্ধয়া বসন্ত সেনার জলাভিষেক? কোথায় লাগে তার কাছে মুগ্ধ চারুদত্তের বিয়ভল প্রশস্তি? বললুম, বরাদর আব্দুর রহমান, এই গরম জল দিয়ে তুমি যেন তোমার ডিনারখানা সোনার ফ্রেমে বাঁধিয়ে দিলে। আব্দুর রহমানের খুশির অন্ত নেই। আমার কোনো কথার উত্তর দেয় না, আর বেশি প্রশংসা করলে শুধু বলে আলহামদুলিল্লাহ, অর্থাৎ খোদা তাআলাকে ধন্যবাদ। যতক্ষণ এটা ওটা গুছোচ্ছিল, আমার বারবার নজর পড়ছিল তার হাত দুখানা কিরকম শুকিয়ে গিয়েছে, আর বাসন বর্তন নড়াচড়া করার সময় অল্প অল্প কাঁপছে। মৌলানা আমাকে সাবধান করে দিলেন, প্রতি গ্রাস যেন 32 বার চিবিয়ে খাই। কাজের বেলা দেখা গেল ডাকগাড়ি থেকে নেমে গোরারা যেরকম রিফ্রেশমেন্ট রুমে খানা খায়, আমরা সেই তালেই খাচ্ছি। পেটের এক কোণ ভর্তি হতেই আমি আব্দুর রহমানকে বললুম, এরকম রান্না পেলে আমি আরও কিছুদিন কাবুলে থাকতে রাজি আছি। সে দুর্দিনে এর চেয়ে বড় প্রশংসা আর কি করা যায়? কিন্তু মৌলানা প্রসিত ভার্য, পেট খানিকটা ভরে যাওয়ায় তার বিরহ যন্ত্রণাটা যেন মাথা খাড়া করে দাঁড়াল। বললেন, না, সনগে ওতন অজ তখতে সুলেমান বেশতর, খারে ওতন অজ গুলে রেহান বেহতর। ইউসুফ কি দর মিসর পাদশাহী মে করদ, মি গুফত গদা বুদনে কিনান খুশতর। দেশের পাথর সুলেমান শাহর তখ্তের চেয়ে বাড়া, বিদেশের ফুল হার মেনে যায়, দিশি কাঁটা প্রাণ কাড়া। মিশর দেশের সিংহাসনেতে বসিয়া ইউসুফ রাজা কহিত, হায় রে, এর চেয়ে ভালো কিনানে ভিখারি সাজা। আমি সান্ত্বনা দিয়ে বললুম, ইউসুফে গুম গশতে বাজ আয়দ বকিনান, গম খুর কুলবয়ে ইহজান শাউদ রুজি গুলস্তান, গম খুর। দুঃখ করোনা হারানো ইউসুফ কিনানে আবার আসিবে ফিরে, দলিত শুষ্ক এমরু পুনঃ হয়ে গুলিস্তা হাসিবে ধীরে। কাজী নজরুল ইসলাম। কিন্তু বয়েতবাজি বা কবির লড়াই বেশিক্ষণ চলল না। সাঁতারের সময় পয়লা দম ফুরিয়ে যাবার খানিকক্ষণ পরে মানুষ যেরকম দুসরা দম পায়, আমরা ঠিক সেই রকম খানিকক্ষণ ক্ষান্ত দিয়ে আবার মাথায় গামছা বেঁধে খেতে লেগেছি। এদিকে সব কিছু ফুরিয়ে আসছে। প্রথম পরিবেশনে কম মেকেদারে দেওয়ার তালিম আব্দুর রহমান আমার কাছ থেকেই পেয়েছে, কিন্তু আর কিছু আনছে না। থাকতে না পেরে বললুম, আরও নিয়ে এসো। আব্দুর রহমান চুপ। আমি বললুম, আরও নিয়ে এসো। তখন বলে কিনা সব কিছু ফুরিয়ে গিয়েছে। মৌলানা আর আমি তখন যেন রক্তের স্বাদ পেয়ে হন্যে হয়ে উঠেছি।
আমি ভয়ঙ্কর চটে গিয়ে বললুম, তোমার উপযুক্ত শিক্ষা হওয়া প্রয়োজন। যাও, নিজের জন্য যা রেখেছ তাই নিয়ে এসো। আব্দুর রহমান যায় না, শেষটাই বললে সে সব কিছুই পরিবেশন করে দিয়েছে, নিজে রুটি পনির খাবে। আমি তার কঞ্জুসি দেখে ক্ষিপ্ত প্রায়। উন্মাদ, মূর্খ, হস্তি, হেন শব্দ নেই যা আমি গালাগালে ব্যবহার করিনি। মৌলানা শান্ত প্রকৃতির লোক, কড়া কথা মুখ দিয়ে বেরোয় না। তিনি পর্যন্ত আপন বিরক্তি সুস্পষ্ট ফার্সি ভাষায় জানিয়ে দিলেন। আব্দুর রহমান চুপ করে সব কিছু শুনল, হাসল না সত্যি, কিন্তু কই, মুখখানা একটু মলিনও হল না। আমি আরও চটে গিয়ে বললুম, তোমাকে চাকর রাখার ঝকমারিটা বোঝাবার এই কি মৌকা? এর চেয়ে তো শুকনো রুটি আর নুনই ভালো ছিল। যত কথা বলছি চটে যাচ্ছি তত বেশি। শেষটায় বললুম, আমি মরে গেলে আচ্ছা করে খানা রেঁধে আর প্রচুর পরিমাণে, বুঝলে তো, মসজিদে নিয়ে গিয়ে আমার ফতেহা বিলিও, অর্থাৎ আমার পিণ্ডি চটকিও। তখন মৌলানার দিকে তাকিয়ে বলল, দুলহমা সবুর করুন, পেট আপনার থেকেই ভরে যাবে। মৌলানা পর্যন্ত রেগে টং। পুরুষ্টু পাঁঠার মতো ঘোঁত ঘোঁত করে পাদ্রী সাহেবরা গায়ে ঢুকে ক্ষুধাতুর চাষাকে এইরকম উপদেশ দেয় বটে। স্বর্গরাজ্য ফর্গরাজ্য কী সব বলে। কিন্তু আব্দুর রহমান খালি পেটে উপদেশটা দিয়েছে বলে মৌলানা দাড়িতে হাত রেখে অভিসম্পাদ দিতে দিতে থেমে গেল। আমি বললুম, বিদ্রোহে কত লোক গুলি খেয়ে মরল তোমার জন্যে। ততক্ষণে আব্দুর রহমান বেরিয়ে গিয়েছে। একেই বলে কৃতজ্ঞতা। যে আব্দুর রহমানকে 5 মিনিট আগে সুলেমানের তখ্তে বসবার জন্যে ল্যাজারসে সিংহাসন অর্ডার দেব করছিলুম, সেই আব্দুর রহমানকে তখন জাহান্নামে পাঠাবার জন্যে টিকিট কাটবার বন্দোবস্ত করছি। আব্দুর রহমান নিশ্চয়ই ফলিত জ্যোতিষ জানে। 2 মিনিটের ভেতর ক্ষুধা গেল, 5 মিনিট পর পেটের ভেতর মহারানীর রাজত্ব, বিলকুল ঠান্ডা। তারপর আরম্ভ হল বিপ্লব। সে কি অসম্ভব হাঁচড় পাঁচড় আর আই ঢাই। খাটে শুয়ে পড়েছি, অস্বস্তিতে এপাশ ওপাশ করছি, আর গরমের চোটে কপাল দিয়ে ঘাম বেরোচ্ছে। মৌলানারও একই অবস্থা। তিনিই প্রথম বললেন, বড্ড বেশি খাওয়া হয়ে গেছে। প্রাণ যায় আর কি, আর বেশি খেলে দেখতে হতো না। ও আব্দুর রহমান, এদিকে আয় বাবা। আব্দুর রহমান এসে বলল, আমার কাছে সুলেমানি নুন আছে, তারই খানিকটা দেব। এরকম গুণীর চন্নামের তো খেতে হয়। এর হাতের হজমি ডাঙস হয়ে আমার পেটের বিপ্লব নিশ্চয়ই কাবু করে নিয়ে আসবে। বললুম, তাই দে বাবা। কিন্তু গিলতে গিয়ে দেখি, শ্রাদ্ধ ভোজনের পর আমাদের ব্রাহ্মণের গুলি গিলতে গিয়ে যে অবস্থা হয়েছিল, আমারও তাই। শুনেছি অত্যধিক সংযম করে মুনি ঋষিরা ঊর্ধ্বরেতা হন, আর আমি অত্যধিক ভোজন করে ঊর্ধ্ব ভোজা হয়ে গিয়েছি। নুন খেয়ে আরাম বোধ করলুম। আব্দুর রহমানকে আশীর্বাদ করে বললুম, বাবা তুমি দারোগা হও। ইচ্ছে করেই রাজা হও বললুম না। কাবুলে রাজা হওয়ার যে কি সুখ, সে তো চোখের সামনে স্পষ্ট দেখলুম। গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছিলেন সৈয়দ মুজতবা আলীর লেখা ভ্রমণ কাহিনী দেশে বিদেশে। আপনারা যারা শুনছেন, যারা এর আগে পড়েছেন দেশে বিদেশে, তারা তো জানেন এই বইটা কত চমৎকার একটা বই। যারা শুনছেন আশা করছি তাদের ভালো লাগছে। যারা বইটা কখনো পড়েননি কিন্তু নাম জানেন বা নাম আগে থেকে জানতেন, তারাও জানেন বাংলা সাহিত্যে দেশে বিদেশে ভ্রমণ কাহিনীটা আসলে ঠিক কোন লেভেলের বই, কতটা পাণ্ডিত্য, কতটা ভাষা জ্ঞান এবং কতটা রসবোধ থাকলে একজন লেখক এরকম একটি বই লিখতে পারেন। আমি খুবই আনন্দিত যে আপনাদেরকে আমি এই বইটা পড়ে শোনাতে পারছি। এবং আমাদের যদি আর একটা পর্ব বাকি আছে, আগামী পর্বেই এটা শেষ হয়ে যাবে। এরকম একটা বইয়ের মোটামুটি ভালো একটা ডিজিটাল ফুটপ্রিন্ট রেখে যেতে পারলাম, এটা আমার সবসময় খুব একটা আনন্দের ব্যাপার হয়ে থাকবে। আর একটা জিনিস, এই বইয়ে কিছু কিছু জায়গায় কিছু কিছু ফার্সি বা আফগানি পশতুন যেই কিছু কিছু কবিতার ছন্দ বা এরকম কিছু ছিল, আমি উচ্চারণ করতে গিয়ে দেখেছি যে আসলে যেহেতু আমি ওই বিষয়টা পারি না,
সো খুব একটা ভালো হবে না। এই জন্য এই পর্বে না, বাট এর আগের কয়েকটা পর্বে কিছু কিছু জায়গায় আমি সরাসরি বাংলা অনুবাদে চলে যাচ্ছি। ওই ব্যাপারটা আশা করি আপনারা কনসিডার করবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।